সুতো হ্যাঁ, আমি রেকর্ডে স্টার্ট করেছি, মিউট করলাম। হুম হুম ঠিক আছে। আচ্ছা, আমি স্বর্ণেন্দু রায়, ভীমপুর বিএড কলেজের ফাউন্ডেশনের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ফাউন্ডেশন কোর্স। আজকে আমরা যেটা আলোচনা করব, যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে আমাদের সেকেন্ড সেমিস্টারের কোর্স 3 সেকেন্ড হাফ ইউনিট 5 টিচিং স্কিলস। ঠিক আছে, এবার প্রত্যেক আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ স্যার, ঠিক আছে। আমি স্ক্রিনে একটা কিছু দেখানোর চেষ্টা করছি, সেটা তোমরা দেখো, তাহলে আমার সুবিধা হবে। সবাই স্ক্রিন দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। চলো তাহলে আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের স্কিলস অফ টিচিং। এটা আমাদের কোর্স 3 এর যে ইউনিট 5, সেই ইউনিট 5 আলোচনা হবে, কোর্স 3 সেকেন্ড হাফ ইউনিট 5। এবার যেহেতু বোর্ড ব্যবহার করা একটা সমস্যা, বোর্ড তো ব্যবহার করা যাচ্ছে না। এবার আমার ক্লাসে তো তোমরা জানোই যে বোর্ড ছাড়া আমি ক্লাসে সেভাবে পড়াতেও পারি না। এই জন্য একটা বিকল্প ব্যবস্থা আর কি, যে কিছুটা বোর্ডের অভাবটা মিটবে, সম্পূর্ণ না, কিছুটা মিটবে। এখানে কিছুটা পয়েন্ট আউট করে পড়ানো যাবে, যদিও ব্যাপারটা বই থেকে পড়ানোর মতো হবে অনেকটা, কিন্তু পড়া যাবে। চলো আজকে আমরা যেটা স্টার্ট করছি, এই চ্যাপ্টারের প্রথমে যেটা আছে সেটা হচ্ছে টিচিং স্কিল বলতে কি বোঝায়, মানে কনসেপ্ট অফ টিচিং স্কিল, কনসেপ্ট অফ এন্ড ডেফিনিশন। এবার যেটা প্রশ্ন তোমাদের কাছে, এটা প্রশ্ন, তোমাদের কি মনে হয় টিচিং স্কিল বলতে কি বোঝাতে পারে? টিচিং তো একটা ওয়ে আউট, এর মধ্যে স্কিল লাগবে কিসের জন্য? আমি যতটুকু জানি আমি ততটুকুই পড়াবো, এর মধ্যে আবার স্কিলের জায়গাটা কোথায়, কে বলতে পারবে? স্যার, কিভাবে পড়ালে শিক্ষার্থীরা ভালোভাবে সেটা বুঝতে পারবে, গ্রহণ করতে পারবে, সবার কাছে সেটা পৌঁছবে, আমি যেটা বোঝাতে চাইছি বা আমি যেটা পড়াতে চাইছি, সেটা কি কি মাধ্যমে বা কিভাবে পড়ালে শিক্ষার্থীরা আরো আগ্রহ নিয়ে সেটা পড়বে, এইগুলো হতে পারে। আচ্ছা, ও তো বললো, এবার আর অন্য কেউ? টিচিং এর মধ্যে স্কিলের প্রয়োজনীয়তা কোথায়, আমি এটা জিজ্ঞাসা করতে চাইছি, এটা জানতে চাইছি, যেহেতু আমাদের বিষয়টা হচ্ছে টিচিং স্কিলস, এবং সেখানে আমার এটাই প্রশ্ন, টিচিংটা তো আমরা জানি, এবার টিচিং স্কিলস জিনিসটা কি, মানে স্কিল কেন লাগবে? আমি যদি না জানি কোনো বিষয়, তাহলে তো আমি অবশ্যই পড়াবো না। যেমন ধরো আমি ফিলোসফি সাবজেক্টটা কিছুই জানি না, তো আমি নিশ্চয়ই ফিলোসফি পড়াতে পারবো না, তাহলে সেখানে আমার স্কিলস লাগার কোনো প্রশ্নই নেই। তাহলে যে বিষয়টা আমি নিজে জানি সেটা আমি পড়াবো, তাহলে সেখানে আবার স্কিলের প্রয়োজনীয়তা কোথায়? বলবো স্যার? একদম। স্যার অ্যাকচুয়ালি টিচিং স্কিল আপনি যেটা বললেন যে অবভিয়াসলি আপনি যেটা জানেন সেটাই আপনি পড়াবেন, সেটা অ্যাকচুয়ালি টিচিং, মানে আপনি যেটা জানছেন আপনি সেটা পড়াচ্ছেন, ওটা আপনি টিচিং দিচ্ছেন আমাদেরকে। আর স্কিলটা হচ্ছে সেখানে আপনি যেটা বললেন এক্ষুনি, আপনি কখনোই ক্লাসরুমে ব্ল্যাকবোর্ড ছাড়া কখনো পড়ান না, তো আপনি যে ব্ল্যাকবোর্ডটা ইউজ করছেন, ইভেন যখন মানে টিচাররা আমাদেরকে রিয়েল কোনো এক্সাম্পল থ্রু আমাদেরকে পড়ান, ওটা ওনাদের স্কিল বলতে পারা যায়, যে ওনাদের টিচিং রিলেটেড স্কিল ওটা, মানে উনি ওই স্কিলটাকে আর কি ইয়ে করেন। বাহ, বেশ ভালো। আরেকজনের কাছ থেকে আরেকটা অ্যানসার নেব। ওয়েলকাম। আরেকজনের কাছ থেকে আরেকজন একটা অ্যানসার নেব, তারপরে আমি স্টার্ট করছি প্রসেসটা। স্যার ডোনা বলছি। বলে দিয়েছে, তারপরে হ্যাঁ বলো বলো। হ্যাঁ স্যার, স্কিলস বলতে বোঝাচ্ছে যে আমরা কোনো বিষয় সম্পর্কে জানলাম, কিন্তু সেটা যখন আমি অন্য কাউকে জানাবো, মানে স্টুডেন্টদের বিষয় আছে এখানে, আমি যখন স্টুডেন্টকে জানাবো, সেটা জানানোর একটা প্রত্যেকের নিজস্ব একটা ধরন আছে, সেইটাকেই আমি মানে সেটাকেই স্কিল বলা হচ্ছে। যেমন আপনি বললেন যে আপনি যখন ক্লাস করেন আপনি একটা ব্ল্যাকবোর্ড ইউজ করেন, তেমনি আমি যদি ব্যক্তিগতভাবে কোনো কিছু মানে ব্যবহার করে বা কোনো একটা আচরণ প্রয়োগ করে যদি স্টুডেন্টদেরকে বোঝাতে পারি, সেটা আমার ব্যক্তিগত স্কিল, এটা মানে আর কি। আচ্ছা, তাহলে বিষয়টা যেটা দাঁড়ালো যে আমাদেরকে যে তিনটে ডেফিনিশন আমার কাছে এলো, তাহলে সেখান থেকে আমরা এটা বলতে পারি যে টিচিং এর মধ্যে স্কিলের প্রয়োজনীয়তা সেই জায়গাটাতেই, মানে অ্যাকচুয়ালি আমাদের উদ্দেশ্যটা কি, আমরা যে বিষয়টা পড়াবো সেটা যেন ছেলে মেয়েদের কাছে গ্রহণযোগ্য হয়, ছেলেমেয়েরা যাতে ব্যাপারটা খুব ভালো বুঝতে পারে। টিচিং মানে নিশ্চয়ই ইনফরমেশন দেওয়া না, এটা তো আমি ক্লাসে বহুবার বলেছি, সেই ইনফরমেশন দিতে গুগল, উইকিপিডিয়া আমার থেকে অনেক ভালো পারে। এবার তাহলে অ্যাজ এ টিচার আমি কি করতে পারি? আমি নিশ্চয়ই গুগলের সাথে কম্পিট করতে পারবো না, উইকিপিডিয়ার সঙ্গে কম্পিট করা আমার পক্ষে সম্ভব না,
তাহলে অ্যাজ এ টিচার আমি যেটা করতে পারি, যে বিষয়টা আমি উপস্থাপন করছি, ইভেন এরকমও হতে পারে সেই বিষয়ে ইনফরমেশন আমার থেকে ছেলেমেয়েরা অনেক বেশি জানে, হতেই পারে, কিন্তু আমি যে বিষয়টা করছি সেটা যেন গ্রহণযোগ্য ভাবে আমি উপস্থাপন করতে পারি। আমি যদি অনেক কঠিন বিষয়বস্তু উপস্থাপন করি তাহলে সেটা অনেক সহজ করে আমি ছেলেমেয়েদের সামনে উপস্থাপন করবো, যাতে ছেলেমেয়েদের বুঝতে কোনো প্রবলেম না হয়। তাহলে এই যে বিষয়টা, এই যে এখানেই একটা দক্ষতার জায়গা চলে আসে, এবং তার মধ্যে বিভিন্ন প্রসিডিওর রয়েছে বিষয়বস্তু উপস্থাপন করবার। এই যে আমরা বিএড শিখতে এসেছি, আমরা তো কোনো সাবজেক্ট পড়তে আসিনি, মানে সাবজেক্ট পড়তে আসিনি ইন দ্যাট সেন্স যে আমি যেটা পড়াবো, ধরো কেউ একজন লাইফ সায়েন্সের স্টুডেন্ট বা ফিজিক্যাল সায়েন্সের স্টুডেন্ট বা ম্যাথের স্টুডেন্ট, সে তো বিএড থেকে ম্যাথের আর বেশি কিছু শিখবে না, কারণ অলরেডি সে মাস্টার্স করে এসছে বা গ্রাজুয়েশন করে এসছে, বিষয় সম্বন্ধে তার দক্ষতা আছে, সেটা আমরা জানি। তাহলে সেখানে নিশ্চয়ই তাকে আমরা বিষয় সম্বন্ধে কিছু শেখাবো না। আমরা কি শেখাবো? তার বিষয়কে ক্লাসে আরো কত ভালোভাবে গ্রহণযোগ্য করে তোলা যায় ছেলে মেয়েদের সামনে, সেই যে দক্ষতা, সেই দক্ষতা আমরা শেখাবো, সেই দক্ষতা শিখতেই আমরা এসেছি। তাহলে এটাই হচ্ছে স্কিল, মানে এখানেই টিচিং এর সাথে স্কিলের প্রয়োজনীয়তা আছে। যে পড়ানো তো অনেক রকমের হয়, বইয়ের প্রথম পেজ, যেমন দেখো তোমাদের একটা বইয়ের পেজ আমি খুলে রয়েছি, এবার আমি যদি বলতাম তাহলে শিক্ষণকে বিজ্ঞান হিসেবে বিবেচনা করতে হলে এই প্রক্রিয়াকে বিশ্লেষণ করে ... এটা ওয়ান কাইন্ড অফ টিচিং। বই পড়ে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে গেলাম, 30 মিনিট হয়ে গেল, শেষ হয়ে গেল। আরেকটা কিরকম, ব্ল্যাকবোর্ড ইউজ করো, কিছু টিএলএম ব্যবহার করো, বা রিয়েল লাইফ থেকে বিভিন্ন এক্সাম্পলস নাও, তার মাধ্যমে ছেলে মেয়েদেরকে পড়াও। একই বিষয়বস্তু বইয়ে যেটা আছে সেটাই পড়াচ্ছি, তার বাইরে তো যেতে পারবো না। সিলেবাসের মধ্যে যেটা আছে সেটাই পড়াতে হবে, তার বাইরে যেতে পারবো না। তাহলে আমি কি করছি? আরো গ্রহণযোগ্য করছি, বিভিন্ন ভাবে গ্রহণযোগ্য করছি। সেটা কোনো সময় টিএলএম ব্যবহারের মাধ্যমে হতে পারে, কোনো সময় ব্ল্যাকবোর্ড ইউজের মাধ্যমে হতে পারে। যেমন গতদিন জুমে যখন আমি ক্লাস নিলাম, তখন আমার মনে হলো যে আমি যখন বইয়ে মানে ক্লাসে পড়াই, আমি ব্ল্যাকবোর্ড ইউজ করি, সেখানে আমি টিচিং পয়েন্টস গুলো লিখি, সেগুলোকে হাইলাইট করে আমি পড়াই। তাহলে এখানে আমি এটা করতে পারছি না, আমার নিজের পড়াতে প্রবলেম হচ্ছে, ইন্টারঅ্যাক্ট করতে প্রবলেম হচ্ছে। সেক্ষেত্রে আমার মনে হলো তাহলে স্ক্রিন শেয়ারের যে অপশনটা আছে সেটাকে আমরা কাজে লাগাই। কাজে লাগিয়ে কি করা হলো, বইয়ের থেকে ছবি তুলে পিডিএফ করা হলো, এবং সেখানে জাস্ট আমি পয়েন্ট গুলোকে হাইলাইট করতে পারবো, অনেক বেশি ভালোভাবে রিলেট করা যাবে। ছেলেমেয়েরা যদি দেখে একটা জিনিস, কানে শুনে অনেক ভালোভাবে রিলেট করা যাবে। ওয়ান কাইন্ড অফ স্কিল, যেটা এইমাত্র রুমা বললো, সেটাই একদম ঠিক। তাহলে টিচিং স্কিল বলতে আমরা বলবো যে কোনো বিষয়বস্তুকে গ্রহণযোগ্য করে তোলার জন্য যে দক্ষতা প্রয়োজন হয়, যে দক্ষতা ক্লাসে একজন শিক্ষক, যে পদ্ধতি, দক্ষতা না বলে আমি পদ্ধতি বলি, যে পদ্ধতি ক্লাসে একজন শিক্ষক ব্যবহার করেন, সেই জিনিসটা কি আমরা বলছি টিচিং স্কিল। এখানে দেখো টিচিং স্কিলের যে স্ক্রিনটা আমি দিয়েছি তোমাদের সামনে এখন এই মুহূর্তে, টিচিং স্কিলের বিভিন্ন ডেফিনিশন আছে। এখানে এনএল গেজ আর একটা ডেফিনিশন আছে, যে টিচিং স্কিল আর স্পেসিফিক ইনস্ট্রাকশনাল অ্যাক্টিভিটিস এন্ড প্রসিডিওরস দ্যাট a teacher may use in his classroom. They are related to the various stages of teaching or in the continuous flow of teacher performance. তার মানে ব্যাপারটা বোঝা যাচ্ছে যে একটা শ্রেণীকক্ষে কোনো একটা বিষয়কে গ্রহণযোগ্য করে তোলার জন্য একজন শিক্ষক যা যা অ্যাক্টিভিটি করেন এবং যে যে স্টেজগুলোর মাধ্যমে ব্যাপারটাকে তিনি গ্রহণযোগ্য করে তোলেন এবং তার পারফরমেন্স আরো ভালো হয়, সেই ব্যাপারটাকেই বলা হচ্ছে যে টিচিং স্কিল। তাহলে বিষয়টা বোঝা গেল যে টিচিং স্কিল বলতে অ্যাকচুয়ালি আমরা কি বুঝি, যে একটা বিষয়কে গ্রহণযোগ্য করে তোলার জন্য একজন শিক্ষক ক্লাসে যা যা করেন, যে যে মেটেরিয়াল ইউজ করেন, যে টেকনিক ব্যবহার করেন, অ্যাজ আ হোল সবটাকেই আমরা বলতে পারি টিচিং স্কিল। আচ্ছা, টিচিং স্কিল সম্বন্ধে আমরা জানলাম যে বেসিক যে ব্যাপারটা, যে টিচিং স্কিল বলতে অ্যাকচুয়ালি কি বোঝায় সেটা আমরা জানলাম। এইবার এখানে এরপর যেটা বলেছে, দেখো যে টিচিং স্কিলকে মোটামুটি আমরা দুটো ভাবে ভাগ করা যায়। একটা হচ্ছে সংকীর্ণ অর্থ, একটা হচ্ছে ব্যাপক অর্থ। সংকীর্ণ অর্থের মধ্যে কি কি আছে বইই আছে, আমি আর বলছি না ডিটেল, তো দেখলেই বুঝতে পারবে। আর ব্যাপক অর্থের মধ্যে কি আছে সেটা আমরা দুটো বই আলাদা আলাদা করে আছে। এবার সংকীর্ণ অর্থের মধ্যে কি কি হয়, যেমন ধরো ক্লাসরুমের মধ্যে আমরা যে কাজটা করি, যেরকম ক্লাসরুমের মধ্যে কাজটা করি বলতে কি বলা হচ্ছে, যে ক্লাসে এসে আমরা ব্ল্যাকবোর্ড ব্যবহার করলাম, আমরা কোয়েশ্চেন অ্যান্সারের মাধ্যমে পড়াতে পারি, আমরা কোনো রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে পড়াতে পারি। এটা হচ্ছে সংকীর্ণ অর্থ, সংকীর্ণ অর্থে টিচিং স্কিল। আর ব্যাপক অর্থ বলতে কি বলা হচ্ছে, এই যে তোমাদের ক্লাসটা করেছি, এরা, আচ্ছা এটা ছেড়ে দাও,
এর আগে তোমাদের একদিন টিচিং যে সেগমেন্টটা ছিল, টিচিং যে অংশটা ছিল, প্রথম যে চ্যাপ্টারটা, সেখানে পড়তে গিয়ে আমরা বলেছিলাম 3টে ফেজের কথা, প্রি অ্যাক্টিভ, পোস্ট ইন্টারঅ্যাক্টিভ আর পোস্ট অ্যাক্টিভ। কেউ একটু আমাকে বলতে পারবে যে প্রি অ্যাক্টিভ ফেজ বলতে অ্যাকচুয়ালি আমি কি মিন করেছিলাম? বলেছিলাম যে বলবো? হ্যাঁ নিশ্চয়ই, একদম। স্যার কোনো বিষয় পড়ানোর আগে মানে সে একটা পাঠ পরিকল্পনা তৈরি করা, মানে আচ্ছা, কাজটা আমরা কিভাবে করব, কোন কোন পর্যায়ে কি কি উদ্দেশ্যের জন্য করব, এই সমস্ত কিছু পরিকল্পনা করা এই প্রি অ্যাক্টিভ স্টেজে হয়। আচ্ছা, তার মানে যে ব্যাপারটা, সেখানে আমি একটা কথা উল্লেখ করেছিলাম যে একটা ক্লাসের প্রি অ্যাক্টিভ ফেজ সেটা কিন্তু আগের ক্লাসটা যে মুহূর্তে শেষ হলো সেই মুহূর্ত থেকেই চালু হয়। যেরকম ধরো যে আজকে রবিবার আমি ক্লাস নিচ্ছি, নেক্সট রবিবার তোমাদের আরেকটা শিডিউল আছে। এইবার তাহলে আজকে আমি যখন ক্লাসটা শেষ করব, তারপর থেকে কিন্তু পরের ক্লাসের জন্য আমার প্রি অ্যাক্টিভ ফেজটা স্টার্ট হয়ে গেল। কিরকম ভাবে? আমি পরের ক্লাসের জন্য ইনফরমেশন গ্যাদার করছি যে আজকে আমি এইটুকু পড়িয়েছি, পরের দিন তাহলে এইটুকু পড়াবো। এবার একটা প্ল্যানিং করছি, হতে পারে সেই প্ল্যানিংটা খাতায় লিখে, হতে পারে বিভিন্ন ইনফরমেশন বিভিন্ন জায়গা থেকে নিয়ে নিজের মাথার মধ্যে। তাহলে কিরকম ভাবে প্ল্যানিং, যে আগের দিন আমি এই পর্যন্ত বিষয়টা পড়িয়েছিলাম, পরের দিন আমি যখন শুরু করব আমি এই জায়গা থেকে স্টার্ট করব, এই এই প্রশ্নগুলো করা যেতে পারে, এই সম্ভাব্য উত্তর এরকম আসবে, এই ইনফরমেশন গুলো ছেলে মেয়েদের আমি দিতে পারি, এই ইনফরমেশন রিগার্ডিং এই এক্সাম্পলস গুলো আমি দিতে পারি, এটা রিয়েল লাইফ এক্সাম্পলস। এই যে গোটা ব্যাপারটা চক আউট করা, এটা হচ্ছে ব্যাপক অর্থে টিচিং স্কিল। যদি আমি ক্লাসে যাওয়ার আগে গোটা ব্যাপারটা চক আউট না করতে পারি প্রপারলি, আমি কিন্তু ক্লাসে এসে সেই 40 মিনিট বা আধ ঘন্টা হোয়াট এভার সেটাকে প্রপার ইউজ করতে পারবো না, যদি আমার কোনো প্ল্যানিং না থাকে। যে আমি নিজেই জানলাম না আমি কি পড়াতে যাচ্ছি, সে ব্যাপারটা আমার নিজেরই ক্লিয়ার হলো না প্রথমত। দ্বিতীয়ত সেটা পড়ানোর সময় কিভাবে পড়াবো, কি কি ইউজ করবো, মানে টিচিং লার্নিং মেটেরিয়ালস হোয়াট এভার, সেটা আমি নিজের ক্লিয়ার হলো না। তাহলে নিজেরই যদি ব্যাপারগুলো ক্লিয়ার না হয়, আমি ক্লাসে এসে ব্যাপারটা পড়াবো কি? তাহলে বিষয়টা বোঝা গেল। মানে এটা তোমাদের উদাহরণ দিয়ে দেখাই একটা, আমি একটু বলি তারপরে বলো, আমি সুযোগ দেবো। এবার তার ব্যাপারটা দেখো যে প্রথমবার তোমাদের যখন আমি জুমে ক্লাস নিয়েছিলাম, সেক্ষেত্রে আমি কিন্তু একটু প্রবলেমের মধ্যে পড়েছিলাম। কিরকম প্রবলেম? আমি এর আগে অনলাইন টিচিং নিয়ে করেছি এর আগে বিভিন্ন জায়গায়, কিন্তু এত স্টুডেন্টস কে একসাথে পড়ানোর অভিজ্ঞতা আমার কাছেও নতুন, মানে যেটা 50 বা তার বেশি স্টুডেন্টকে এট এ টাইম পড়ানো, এবং যেখানে ক্লাসরুম যে ব্যাপারগুলো, যে আমি যেখানটায় তোমার ব্ল্যাকবোর্ড ব্যবহার করতাম সেখানে পারবো না, বা অন্য যে জায়গায় অনলাইন টিচিং এ করেছি সেখানে পেন ট্যাব ইউজ করেছি, এখানে পেন ট্যাবের কোনো সিস্টেম ছিল না, যেহেতু আমার ল্যাপটপ খারাপ, আমার ফোনে কথা বলতে হচ্ছে, আমার এখানে পেন ট্যাব আমি ইউজ করতে পারবো না। তাহলে আমি কি করে পড়াবো? আমার তো টিএলএম যেটা একটা বড় অস্ত্র সেটাই তো নেই, ব্ল্যাকবোর্ড সেটা নেই, কাজে এর আগের দিন পড়া থেকে একটু প্রবলেম হচ্ছিল। এবার যখন স্ক্রিন শেয়ার অপশনটা দেখলাম যে এভাবেও করা যেতে পারে, তখন একটা বিকল্প ব্যবস্থা করা গেল, যদিও এটা ব্ল্যাকবোর্ডের সমকক্ষ নয়, কিন্তু একটা বিকল্প ব্যবস্থা। এতে কি হলো, স্কিলটা আরেকটু অন্যরকম ভাবে ডেভেলপ করা গেল, যে তোমাদের বুঝতেও একটু সুবিধা হবে। এর আগের দিন যেভাবে বুঝেছিলে, আই হোপ যে আজকে আরো একটু বেটার বুঝবে, কারণ যেহেতু সামনে কোনো কিছু একটা আছে যেখানে আমি টিচিং পয়েন্ট গুলোকে হাইলাইট করতে পারছি, বিষয়গুলোকে আমি বোঝাতে পারছি। তাহলে বিষয়টা বোঝা গেল, এই যে প্ল্যানিংটা, যে আগের দিন আমার এই প্রবলেমটা হয়েছে, এটাকে ওভারকাম করতে হবে, আমার রিসোর্স হচ্ছে এটা, তাহলে আমি এইভাবে ওভারকাম করতে পারি। এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ প্রি অ্যাক্টিভ ফেজ, এবং এটাও কিন্তু আমাদের যে টিচিং স্কিল সেটাকে ব্যাপক অর্থে বলা যেতে পারে। তাহলে টিচিং স্কিল বলতে আমরা বোঝাই দুটো জিনিস, সংকীর্ণ অর্থ, ব্যাপক অর্থ। সংকীর্ণ অর্থ হচ্ছে ক্লাসে আমি যা পারফর্ম করছি, যেভাবে করছি, যেমন ধরো ক্লাসে এখন আমি তোমাদের যেভাবে পড়াচ্ছি, এটা সংকীর্ণ অর্থ। আর যে ভেবে এসছি এইভাবে পড়াবো, এই জিনিসটার পরে এই জিনিসটা পড়াবো, এটা পড়াতে গেলে এই বলবো, এটা হচ্ছে ব্যাপক অর্থ। এবার বলো রুমা, কি বলছিলে? মানে স্যার আমি এটাই বলতে যাচ্ছিলাম যে আপনি যে আজকে প্ল্যানিং করে যে পড়ানোর যে মানে পিডিএফ করে এনেছেন, এইটা হচ্ছে প্রি অ্যাক্টিভ। এক্স্যাক্টলি। এবং পিডিএফটা যেভাবে ব্যবহার করবে একটা প্ল্যানিং আছে। হ্যাঁ, আর যেটা এখন অ্যাপ্লাই করছেন এটা মানে আমাদের সাথে, সেটা হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ। হ্যাঁ, ইন্টারঅ্যাক্টিভ। আর হ্যাঁ, আর এই যে আপনি আর কি আমাদের কাছে যে প্রশ্ন করছেন, তারপর সেটা মানে পোস্ট অ্যাক্টিভ। না, সেটা এবার ইন্টারঅ্যাক্টিভ এর মধ্যে, এবার সবার শেষে যে অ্যাসাইনমেন্ট গুলো দেওয়া হচ্ছে, তোমাদের দেওয়া হয়ে গেছে হয়তো, সেটা পোস্ট অ্যাক্টিভ। পোস্ট অ্যাক্টিভটা আর এভাবে করা যাচ্ছে না, ক্লাসে তো হয়,
কিন্তু এই অনলাইনে করার আগেই জুমের টাইম আউট হয়ে যাচ্ছে। তো যাই হোক, চলো এবার আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে টিচিং স্কিল সম্বন্ধে আমরা জানলাম। এবার আমরা যেটা আলোচনা করছি সেটা হচ্ছে নাম্বার অফ টিচিং স্কিলস। এই যে টিচিং স্কিলস এর যে ব্যাপারটা, এটা বিভিন্ন শিক্ষাবিদ বিভিন্ন ভাবে ব্যাপারটাকে ব্যাখ্যা করেছেন। যেমন এখানে দেখো বইয়ের মধ্যে এনসিইআরটির দুজনের নাম দেওয়া আছে 1962। তারা যেটা বলেছেন যে মোটামুটি একটা ক্লাসে ভালো টিচিং পারফরমেন্স দিতে গেলে একজন টিচারকে মিনিমাম 20টার টিচিং স্কিল অ্যাকোয়ার করা উচিত। কিন্তু এই নাম্বারটা না বিভিন্ন সময়ে বিভিন্ন রকম হয়েছে। এখানে 20টার কথা উল্লেখ করেছে, বিভিন্ন সময়ে বিভিন্ন রকম হয়েছে। যেমন তোমরা যদি ডিএলএড পড়ো সেখানে দেখবে সেখানে ডিএলএড এর ক্ষেত্রে যে টিচিং স্কিলস গুলো ইউজ করা হয় আর বিএড এর ক্ষেত্রে যে টিচিং স্কিলস গুলো ইউজ করা হয় সেটা কিন্তু আলাদা, ডিপেন্ড অন দ্য ম্যাচুরিটি অফ দ্য স্টুডেন্টস। মানে আমি যাদের তার উপর ডিপেন্ড করে, এবং 20টা সব ক্ষেত্রে কিন্তু স্ট্যাটিক নয়। তাহলে এনসিইআরটি প্রথমে এটা বলে ভেবেছিল যে টিচিং স্কিল মিনিমাম একজন টিচারকে 20টা স্কিল অ্যাকোয়ার করতে হবে। কিন্তু পরবর্তীকালে আরো বিভিন্ন সময় বিভিন্ন রকমের ব্যাপারগুলো এসেছে, এবং বর্তমানে তোমাদের যেটা করতে হয় এরপরে করতে হবে মেথডের ক্লাসগুলো যখন নেওয়া শুরু হবে তখন দেখবে 5টা স্কিলের উপরে এমফাসাইজ করা হয়। আমি ডিটেলে বলছি না, মেথড টিচার বলবেন, আমি এখানে জাস্ট হিন্ট দিয়ে দেবো 5টা স্কিল কি কি। মেথড টিচার ক্লাসে আরো ডিসকাস করবেন, কারণ এই স্কিলগুলো এক একটা সাবজেক্ট ওয়াইজ এক এক রকমের হয়। বেসিক স্কিলস এক থাকে কিন্তু তার অ্যাপ্লিকেশনটা বদলে যায় সাবজেক্ট অনুযায়ী। তো যাই হোক, যে তাহলে এই ব্যাপারটা এই প্রথমে ওরা বলছেন 20টা, এখন এনসিটিই থেকে যেটা বলছে যে একজন টিচারকে ভালো টিচিং লার্নিং এক্সপিরিয়েন্স দিতে হলে ক্লাসে 5টা স্কিল অ্যাকোয়ার করতে হবে, এবং এই 5টা স্কিলের মধ্যে অনেক ছোট ছোট সাব স্কিলস রয়েছে, সেটা পরে আলোচনা হবে। তাহলে এই টিচিং স্কিলস হচ্ছে এই টিচিং স্কিলস গুলো, এই যে 5টা 20টা কোন কোন স্কিল, এটা কার উপর ডিপেন্ড করবে? আমরা যাদেরকে পড়াবো তাদের মেন্টাল ম্যাচুরিটি কতটা, যে এজ গ্রুপ স্টুডেন্টসকে আমরা পড়াবো তাদের উপর ডিপেন্ড করবে টিচিং স্কিল কতটা অ্যাকোয়ার করতে হবে সেই টিচারকে। ঠিক আছে, এবার আমরা যেটাতে আসবো, এখানে নতুন টার্ম আমরা ইউজ করব, এটা হচ্ছে মাইক্রো টিচিং। অ্যাকচুয়ালি এই টিচিং এর যে প্রসেস, আমরা যখন রিয়েল ক্লাসরুম সিচুয়েশনে পড়াই সেই টিচিং যে প্রসেস সেটাকে বলা হচ্ছে ম্যাক্রো টিচিং। ঠিক আছে, 40 মিনিটের ক্লাসরুম রিয়েল ক্লাসরুম সিচুয়েশনে পড়ানো হয়। আর মাইক্রো টিচিং এর ক্ষেত্রে ব্যাপারটা জিনিসটা কি, এটা হচ্ছে যে যখন আমরা টিচিং স্কিল গুলো প্র্যাকটিস করি, স্কিল ডেভেলপ করবার জন্য যখন আমরা প্র্যাকটিস করি, তখন আমরা একটা আর্টিফিশিয়াল এনভায়রনমেন্টে, আর্টিফিশিয়াল কন্ট্রোলড এনভায়রনমেন্টে আমরা স্কিল প্র্যাকটিস করি, ওয়ান স্কিল অ্যাট এ টাইম। সেই যে টিচিং স্কিল প্র্যাকটিস করবার সময় কন্ট্রোল এনভায়রনমেন্টে যখন আমাদের টিচিং দিতে হয় তাকে আমরা বলছি মাইক্রো টিচিং। এটা যে সবসময় রিয়েল ক্লাসরুম সিচুয়েশনে হবে সেটা নাও হতে পারে। স্যার এটা আরেকবার একটু বলে দিন। হ্যাঁ বলছি, টিচিং স্কিল গুলো প্র্যাকটিস করবার জন্য যখন আমরা একটা কন্ট্রোলড এবং আর্টিফিশিয়াল এনভায়রনমেন্টে সেটাকে প্র্যাকটিস করি, সেই টিচিংটাকে বলা হচ্ছে মাইক্রো টিচিং বা অনুশিক্ষণ। এখানে আমি দেখি বাংলায় কিছু ডেফিনিশনস আছে কিনা, দাঁড়াও। এখানে অনুশিক্ষণের ডেফিনিশন আছে কিছুটা, মানে মূল ব্যাপারটা হচ্ছে ওটাই যে অনুশিক্ষণ বলতে বোঝাচ্ছে যখন আমরা একটা আর্টিফিশিয়াল এনভায়রনমেন্ট, আর্টিফিশিয়াল এবং কন্ট্রোল এনভায়রনমেন্টে আমরা টিচিং স্কিল গুলোকে অ্যাকোয়ার করবার জন্য যে প্র্যাকটিসটা করি, যে টিচিং প্র্যাকটিসটা করি, সেটাকেই বলছে অনুশিক্ষণ বা মাইক্রো টিচিং। তার মানে বিষয়টা বোঝা গেল যে মাইক্রো টিচিং বলতে কি বলা হয়। এখানে দেখো একটুখানি বলেছে যে অনুশিক্ষণ হলো এমন একটি প্রশিক্ষণমূলক কাঠামো যেখানে সাধারণ শ্রেণীকক্ষের জটিলতা সমূহকে অনেকটা সরলীকৃত করা হয়। বাবা কি অদ্ভুত সমস্ত জিনিসপত্র। যাই হোক, তো তাহলে বেসিক ব্যাপারটা বোঝা গেল যে অনুশিক্ষণ বলতে আমরা কি বুঝি। মানে ব্যাপারটা অনেকটা এরকম যে রিয়েল ক্লাসরুম সিচুয়েশন যখন যেটা হচ্ছে, ধরো মাঠে গিয়ে কেউ খেলছে, ক্রিকেট খেলছে, ধরে নাও, যদি এখন সব বন্ধ, আইপিএল হলো তো আইপিএল হতো, তো সেই সময় একজন ব্যাটসম্যান সে যখন ব্যাটিং করে, বোলার যে ধরনের বলই করুক না কেন তার স্কিল অনুযায়ী তাকে সেইভাবে শটগুলো মারতে হয় অ্যাকর্ডিং টু মেরিট অফ দ্য বল। ঠিক আছে, এইবার
সে যখন নেটে থাকে, নেটে কিন্তু একটা পার্টিকুলার শটকে কিভাবে আয়ত্ত করবে তার জন্য প্রচুর বার করে প্র্যাকটিস করেই যায়। পার্টিকুলার একটা শট প্র্যাকটিস করেই যায় অনেকবার। বা একজন বোলার পার্টিকুলার কোনটা ডেলিভারি সে কিন্তু নেটে বারবার প্র্যাকটিস করে যায়। কিছুদিন আগে মুম্বাই ইন্ডিয়ান্সের যে পেজটা আছে, ফেসবুক পেজ, ওখানে একটা ভিডিও ভাইরাল হয়েছিল যে জসপ্রীত বুমরা ইয়র্কার প্র্যাকটিস করছে, বারবার একই লেন্থে বল করছে যাতে বলটা ইয়র্কার হয়। কোনোবার হচ্ছে কোনোবার হচ্ছে না, ওর একটা ভিডিও ছিল। ওটা কিন্তু ওয়ান কাইন্ড অফ স্কিল যেটা বুমরা বারবার প্র্যাকটিস করছে আয়ত্ত করবার জন্য। কেন? মাঠে গিয়ে যাতে সেটা করতে পারে সিচুয়েশন অনুযায়ী। তাই বলে কি সব বলই ইয়র্কার করে তা নয়, সিচুয়েশন অনুযায়ী করে। বোঝা গেল? সেই একই রকম ভাবে এবার যদি আমরা ফোকাস করি আমাদের পড়াশোনার বিষয়ে, যে 5টা টিচিং স্কিল আছে সেটাকে আমাকে আয়ত্ত করতে হবে এবং সেটাকে আমার ব্যবহার করতে হবে কোথায়? রিয়েল ক্লাসরুম সিচুয়েশনে, যখন আমি ছাত্রছাত্রীদের কোনো কিছু পড়াবো। কিন্তু সেটা পড়ানোর জন্য আমাকে তো ব্যাপারটাকে আয়ত্ত করতে হবে স্কিল গুলো, নাহলে আমি ক্লাসে এগুলো ব্যবহার করে পড়াবো কি করে? এবার আমি কি করছি তার জন্য এক একটা স্কিল এট এ টাইম প্র্যাকটিস করছি। ওটা একটা এনভায়রনমেন্টের মধ্যে করছি, কন্ট্রোল এনভায়রনমেন্ট, আর্টিফিশিয়াল এনভায়রনমেন্ট যেটা রিয়েল ক্লাসরুম নয়, এবং যেখানে আমার মেন্টর থাকছে, আমার কিছু স্টুডেন্টস হচ্ছে কারা, যারা আমার সহপাঠী তারাই থাকছে, এবং তাদের সামনে আমি বারবার ব্যাপারটাকে প্র্যাকটিস করার চেষ্টা করছি একটা স্কিল এট এ টাইম। এই যে জিনিসটা করা হচ্ছে না, এটাকেই আমরা বলি মাইক্রো টিচিং। ব্যাপারটা বোঝা গেল? কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো। তোমাদের মেথডও আছে, মেথড টিচার বলবেন, আমি একটা ওভারঅল আইডিয়া দিলাম, ঠিক আছে? তাহলে এই জিনিসটাকে বলা হচ্ছে মাইক্রো টিচিং, যেখানে আমরা এক একটা স্কিল এট এ টাইম প্র্যাকটিস করি একটা কন্ট্রোলড এনভায়রনমেন্টের মধ্যে, এবং যেখানে আমার একজন মেন্টর টিচার যিনি স্কিলগুলো সম্বন্ধে জানেন, একবার কি করে করতে হয় জানেন, তিনি থাকেন। আমার যারা যারা থাকতে পারে তাদের সামনে আমি স্কিলগুলোকে বারবার অ্যাপ্লাই করবার চেষ্টা করি, এবং যেখানে যদি কোনো ভুল ভ্রান্তি হয় সেটা উনি যে মেন্টর টিচার, আমার যে সহপাঠীরা, তারা কারেকশন করে দেয়। সেইভাবে ব্যাপারটা চলতে থাকে। তা দেখো, টোটাল যে সিচুয়েশন, এটাই কিন্তু একটা আর্টিফিশিয়াল এনভায়রনমেন্টের মধ্যে করা হচ্ছে। এখানে একটা টার্ম আছে দেখবে, সিমুলেশন। সিমুলেশন বলতে কি বোঝায়? যারা পাবজি খেলো তারা তো জানো যে তাদেরকে একটা আর্টিফিশিয়াল এনভায়রনমেন্টের মধ্যে পাঠিয়ে দেওয়া হয়। ধরে নিতে বলা হয় পাবজিতে যে লোকটা বন্দুক হাতে দাঁড়িয়ে রয়েছে ওটা তুমি, আর বাদ বাকি তোমাকে নামিয়ে দেওয়া হলো, বাদ বাকি যারা আসবে তারা তোমার শত্রু। এটা তো তুমি তো রিয়েল লাইফ থেকে ওই ভার্চুয়াল যে ফিল্ড সেখানে নেমে পাবজি খেলতে পারছো না। তাহলে ওখানে বলা হচ্ছে সিমুলেশন, একটা ক্যারেক্টার যেটা তুমি, একটা আর্টিফিশিয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করে দেওয়া হচ্ছে। এখানেও ঠিক তাই। এখানে ধরে নেওয়া হচ্ছে যে একটা ক্লাস, সেখানে 5-6জন ছেলে মেয়ে আছে, তারা তোমারই বন্ধু বান্ধব, তাদেরকে তুমি পড়াচ্ছ, এবং একটা আর্টিফিশিয়াল ধরে নেওয়া হচ্ছে যে তুমি যে ক্লাসটার জন্য পড়াচ্ছ তারা হচ্ছে ওই ক্লাসের স্টুডেন্ট, এবং একজন মেন্টর থাকছে, যে মেন্টর সে তোমাকে গাইড করছে তুমি কিভাবে আয়ত্ত করবে জিনিসটা, স্কিলটাকে। ব্যাপারটা বোঝাতে পারলাম বিষয়টা? কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো। স্যার ওই 5টা স্কিল কি কি একটু ওভারভিউটা বলবেন? এটা বলবো, এটা এখানেই আছে, যখন আসবে তার আগে আমি বলে দেবো, ঠিক আছে? 5টা স্কিল চ্যাপ্টারের মধ্যেই আছে, তখন বলে দেবো। এবার যে বিষয় যেটা, যে এখানে কিছু হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, কত সালে ব্যবহার হয় এটসেট্রা এটসেট্রা, আমি আর সেই জায়গাটা গেলাম না। তারপরে কিছু ডেফিনিশনস আছে। এবার আমি যেটাতে যাবো সেটা চলে আসে এদিকটায়, যে মাইক্রো টিচিং এর কিছু প্রপার্টিজ রয়েছে, বৈশিষ্ট্য রয়েছে। কিরকম বৈশিষ্ট্য এখানে দেখো বলা আছে। প্রথমে যেটা দেওয়া আছে যে অনুশিক্ষণের যে সময়কাল তার স্থায়িত্ব হবে 5 থেকে 20 মিনিট। মোটামুটি এক একটা যে স্কিল তুমি সেই স্কিলটা নিয়ে ক্লাসে পড়াবে, প্র্যাকটিস করবে, তার যে এক একটা যে পড়ানোর যে টাইমিং, যে পড়ানোর যে টপিকের পড়ানোর টাইমিং স্কিলটাকে ধরে, এটা হচ্ছে 5 থেকে 20 মিনিট। ঠিক আছে? এক একবার তুমি 5 থেকে 20 মিনিট একটা স্কিল, একটা টপিক ধরে পড়াবে ক্লাসে, মানে প্র্যাকটিস করবে আর কি। যদিও 20 মিনিট দেওয়া হয়েছে, মোটামুটি আমাদের এখন বিএড এর যে ক্রাইটেরিয়া সেখানে 10 মিনিট ম্যাক্সিমাম বলা হয়, মানে 10 মিনিট একজন একটা স্কিল নিয়ে আয়ত্ত করতে পারে। মানে তোমার যে একটা টিচিং লার্নিং যে বাইট, তার যে টাইমিং সেটা হচ্ছে 5 থেকে 10 মিনিট। তার মধ্যে তোমাকে ওই স্কিলটাকে অ্যাকোয়ার করতে হবে। গেল। এবং তোমার সামনে যারা স্টুডেন্ট থাকবে, অ্যাকচুয়ালি তারা স্টুডেন্ট না, তোমারই যারা ক্লাসমেটস, তারা ম্যাক্সিমাম 5 থেকে 10 জন, তাদের সামনে তুমি ব্যাপারটাকে করবে। এবং এখানে আরেকটা যে বিষয় থাকবে, একজন মেন্টর থাকবেন,
যিনি স্কিলটা জানেন, মানে তোমাদের ক্ষেত্রে তোমাদের মেথড টিচার যিনি মেন্টর, তিনি স্কিলটাকে অ্যাকোয়ার করবার জন্য দেখিয়ে দেবেন কিভাবে অ্যাকোয়ার করতে হয়। এবং যে বিষয়টা যে আমরা একটা রিয়েল ক্লাসরুম সিচুয়েশনে যা যা স্কিলগুলো ভবিষ্যতে ব্যবহার করব, আমরা সেই 5টাই এখানে শিখবো এবং সেই 5টাকে অ্যাজ আ হোল পরবর্তীকালে গিয়ে আমরা রিয়েল ক্লাসরুম সিচুয়েশনে ব্যবহার করব। তাহলে যে বেসিক যে প্রপার্টি গুলো রয়েছে, ক্যারেক্টারিস্টিক্স, যেখানে বলা হচ্ছে একটা যে মাইক্রো টিচিং, সেই মাইক্রো টিচিং এর যে সময়কাল সেটা হবে মোটামুটি 5 থেকে 20 মিনিট। এনসিটির গাইডলাইন অনুযায়ী বর্তমানে 5 থেকে 10 মিনিটের মধ্যে করতে হয়। এবং ক্লাসে যে স্টুডেন্ট গুলো থাকবে, যেহেতু আমি বলছিলাম আর্টিফিশিয়াল এনভায়রনমেন্ট, এখানে কেউই রিয়েল স্টুডেন্ট নয়, এখানে সবাই তোমার ক্লাসমেটস, তাদের সামনেই তোমাকে বিষয়টা উপস্থাপন করতে হবে। এবং সেখানে থাকবে 5 থেকে 10 জন, তার মধ্যে একজন মেন্টর টিচার থাকবেন যিনি ব্যাপারটাকে দেখিয়ে দেবেন। এবং যেটা বলা হচ্ছে যে সেই দক্ষতাগুলোই আমরা এখানে প্র্যাকটিস করব, যেটা আমরা রিয়েল ক্লাসরুম সিচুয়েশনে ব্যবহার করতে পারি। এই হচ্ছে মোটামুটি আমাদের যে মাইক্রো টিচিং এর কিছু প্রপার্টিজ। এরপর যেটা বলেছে দেখো, সেটা হচ্ছে অ্যাজাম্পশনস। মাইক্রো টিচিং এর কিছু অ্যাজাম্পশনস আছে, 5টা অ্যাজাম্পশনস এখানে দেওয়া হয়েছে। প্রথম থেকে যদি পরপর বলি, এই প্রথম অ্যাজাম্পশনটা বলছে যেটা যে ওই যে শেখানোর জন্য যে কৌশল বা যেটা দক্ষতা, সেই দক্ষতাগুলোকে অ্যাকোয়ার করা, সহজভাবে আমরা দক্ষতাগুলোকে অ্যাকোয়ার করতে পারি, এটা হচ্ছে প্রথম অ্যাজাম্পশনস। এরপর কি বলা হচ্ছে যে এই যে অনুশিক্ষণের জন্য, মানে ক্লাসরুম টিচিং এর জন্য যে স্কিলগুলো প্রয়োজন হয়, সেগুলোকে প্রপারলি আমরা প্র্যাকটিস করতে পারি এক্ষেত্রে, যার ফলে আমাদের যে অ্যাকোয়ার করাটা অনেক সুবিধা হয়। দ্বিতীয়ত, এখানে একজন মেন্টর থাকেন, তিনি ফিডব্যাক দেন, এবং ফিডব্যাক দেওয়ার ফলে শুধু মেন্টরই যে ফিডব্যাক দেবে তা নয়, তোমার যে ক্লাসমেটসরা তারাও ফিডব্যাক দিতে পারে। এবং এই ফিডব্যাক দেওয়ার ফলে যেটা হয়, তোমার যে ভুলগুলো হচ্ছে সেই ভুলগুলো ধরা যায় এবং সেই ভুলগুলোকে আমরা পরবর্তীকালে সংশোধন করতে পারি। এবং যে ব্যাপারটা বলা হচ্ছে যে এখানে যেহেতু এক একটা স্কিল আমরা এক একটা সময় এক একবার অনুশীলন করি, প্র্যাকটিস করি, স্কিলগুলোকে অ্যাকোয়ার করা অনেক সহজ হয়। এবং এই জিনিসটা করার ফলে আমরা যখন স্কিলগুলো শিখি, সেটা আমরা বাস্তব জীবন মিন্স রিয়েল ক্লাসরুম সিচুয়েশন, সেখানে গিয়ে আমরা কাজে লাগাই। এগুলো হচ্ছে আমাদের যে মাইক্রো টিচিং তার অ্যাসাম্পশনস। তাহলে প্রথম থেকে যদি আমি বলি, তাহলে প্রথমে হচ্ছে যে এই যে মাইক্রো টিচিং এর ফলে কি হয়, যে টিচিং স্কিলগুলোকে আমরা অ্যাকোয়ার করতে পারি। দ্বিতীয়ত যেটা বলা হলো, এই যে টিচিং স্কিলগুলো সেগুলোকে আমরা ওয়ান অ্যাট এ টাইম প্র্যাকটিস করতে পারি। 3 নম্বর, এখানে আমরা ফিডব্যাক পাই, যখন আমরা ক্লাসে পড়াচ্ছি সেখানে আমরা ফিডব্যাক পাই, এবং ফিডব্যাকটা কার থেকে পাচ্ছি, যদি একজন মেন্টর আছেন, শুধু মেন্টর না, এখানে ক্লাসে তোমাদের যে বন্ধু বান্ধব যারা থাকবে, মানে 5 থেকে 10 জন যে সব ক্লাসমেটস থাকবে, তারাও ফিডব্যাক দিতে পারে, যার ফলে কি হয়, আমরা ভুলগুলো বুঝতে পারি এবং ভুলগুলোকে সংশোধন করতে পারি। দ্বিতীয়ত, এখানে 4 নম্বর যেটা বলেছে, যে এখানে এক একটা স্কিল অ্যাট এ টাইম আমরা প্র্যাকটিস করি, সেই কারণে আমরা খুব সহজে স্কিলগুলোকে অ্যাকোয়ার করতে পারি। এবং সবার শেষে যেটা বলা হয়েছে, যে এই স্কিলগুলোকে অ্যাকোয়ার করে এটাকে আমরা বাস্তব জীবনে কাজে লাগাতে পারি। বাস্তব জীবনে কাজে লাগানো মানে রিয়েল ক্লাসরুম সিচুয়েশনে ব্যবহার করা। তাহলে বলো, যেটুকু বলা হলো সেখান থেকে কারো কোনো কোয়েশ্চেন আছে? সুদীপ্ত, কতক্ষণ হয়েছে কি একটু বলো তো, কতক্ষণ বাকি আছে টাইমটা? দেখছি। নাহলে এবার আমি টাইম অনুযায়ী পরেরটাতে যাবো, নাহলে 7 মিনিট। আচ্ছা, তাহলে আজকে আর পরের সেগমেন্টে যাচ্ছি না, আজকে আমি এটুকুই আলোচনা করলাম। কারো কোনো যদি কোয়েশ্চেন থাকে তাহলে আমাকে বলো, তাহলে আমি সেক্ষেত্রে তাকে বলতে পারি। এটা পোস্ট অ্যাক্টিভ ফেজ কিছুটা বলা যেতে পারে, যে কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। আমাদের অনেকের কাছেই তো এখন বই অ্যাভেলেবেল নেই, তো আপনি এই যেখান থেকে দেখে আমাদেরকে পড়ালেন, এই পিডিএফটা যদি একটু আমাদের গ্রুপে কোনোভাবে সেন্ড করা যায় তাহলে খুব ঠিক আছে, আমি সুদীপ্ত স্যারকে দিয়ে দেবো পিডিএফটা, সুদীপ্ত স্যার তোমাদেরকে দিয়ে দেবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এ বাদে আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, ঠিক আছে, তাহলে চলো আজকে ক্লাসটা আমি এখানেই শেষ করছি। নেক্সট দিনকে আমরা কিভাবে এই মাইক্রো টিচিং নেওয়া হয়, তার কি কি নিয়ম কানুন আছে, সেটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তাহলে নেক্সট উইক দেখা হবে। দাদা, তুমি শেয়ার করতে পারো, এখান থেকে ডাউনলোড করে নিচ্ছ। আমি গ্রুপে দিয়ে দিচ্ছি, সেখান থেকে তুমি নিয়ে নিও, আমি বেরিয়ে গেলাম তো। ওকে, চলো, ঠিক আছে, তাহলে সবাই ভালো থেকো, সবাই ঘরে থেকো, সুস্থ থেকো। হ্যাঁ স্যার, থ্যাংক ইউ স্যার, আপনিও ভালো থাকবেন। হ্যাঁ, ভালো থাকবেন স্যার, সুস্থ থাকি, নেক্সট ক্লাসে দেখা হবে। ওকে, চলো। ওকে স্যার।